গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মর্নিং স্টার। আজকে ৮ম পর্ব। আমিনের ভোরের তারা নেতের তোয়া চোখ মেলল। অনেকক্ষণ ঘুম আর জাগরণের মাঝামাঝি এক অবস্থায় শুয়ে থেকেছে সে। শুনতে পাচ্ছিল পানিতে দাঁড় পড়ার ছপাত ছপাত শব্দ। মনে হচ্ছিল স্বপ্ন দেখছে, আসলে ও থিবিতেই আছে, শুয়ে আছে রাজপ্রাসাদে ওর নিজের পালঙ্কে। একটু পরেই যখন দিনের আলো ফুটে উঠবে, পরিচারিকেরা আসবে ওকে জাগাতে। থিবির রাজপ্রাসাদ। এতক্ষণে তোয়ার মনে পড়ল রাজধানী ছেড়ে এসেছে সে কয়েক মাস আগে। এর মধ্যে বহু পথ পাড়ি দিয়ে মিশরের অনেকগুলো নগর ভ্রমণ করে পৌঁছেছিল শ্বেতপ্রাচীর ঘেরা মেমফিসে। সেখানে নানা অঘটন আর বিপর্যয় নেমে এসেছিল ওর উপর। একে একে সব মনে পড়ল। ফাঁদ পেতে ওদের আটকানো, জাদুর সাহায্যে ফারাওকে হত্যা করা, যুদ্ধ এবং ওর রক্ষীদের নিহত হওয়া, তারপর মিনারে অনশন, ওর রূপ ধরে আসা ওর কায়ের সঙ্গে কথাবার্তা, এবং সব শেষে পালকমা আস্তির হাত ধরে মিনারের উপর দিককার এক জানালা দিয়ে লাফিয়ে পড়া। ওহ, কোনো সন্দেহ নেই, সব শেষ, ও মারা গেছে। আর এই সব স্বপ্ন আর স্মৃতি নেমে আসছে পাতালপুরীতে আছে বলেই। কিন্তু তাহলে পানিতে দাঁড় ফেলার শব্দ শুনতে পাচ্ছে কেন? ধীরে, খুবই ধীরে চোখ মেলল তোয়া। ভয় হচ্ছে চোখ খুলে কি না জানি দেখতে পায়। দেখতে পেল চাঁদ পরিষ্কার আকাশে বিরাট লণ্ঠনের মতো জ্বলছে। ওর সাদা পোশাক পরে শুয়ে আছে এক ছাউনির নিচে একটা খাটে। ছাউনির সামনের দিকে রেশমি পর্দা সরানো, সেখান দিয়ে আসছে চাঁদের আলো। ওর পাশে ধূসর রঙের পোশাক পরা আরেকটি দেহ। তুয়া জানে আসতি ওটা। নিথর হয়ে শুয়ে আছে, এত নিথর যে ওর মনে হলো মারা গেছে আস্তি। তবুও ফিসফিস করে ডাকল, দাইমা, দাইমা, শুনতে পাচ্ছ? পাশের দেহটা নড়ে উঠল। মাথা কাত করে তাকালো ওর দিকে। তারপর শোনা গেল আস্তির গলা, হ্যাঁ রানী, শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি, কিন্তু কোথায় আমরা? মনে হয় পাতালপুরীতে। সেই আগুনটা ছিল মৃত্যু, এখন আমরা আত্মাদের রাজ্যে চলে এসেছি। তাই যদি হবে তো এবার অদ্ভুত ব্যাপার যে আমাদের এখনো চোখ আছে, কান আছে, আছে শরীর এবং মরণশীল মানুষের মতো কথা বলার ক্ষমতা। উঠে বসো, দেখা যাক। উঠে বসলেন দুজন। একজন আরেকজনকে জড়িয়ে ধরে বাইরে তাকালেন। অসম্ভব সুন্দর একটা জাহাজে রয়েছেন ওরা। জাহাজের যেখানে সেখানে সোনা দিয়ে আর রূপা দিয়ে নকশা করা। যে ছাউনির নিচে ওরা রয়েছে সেটা জাহাজের মাঝামাঝি জায়গায়। পেছন দিকে পর্দা সরিয়ে তুয়া দেখল সাদা পোশাক পরা দাড়িরা দাঁড় টেনে চলেছে। জাহাজের একদম পিছে উঁচু মঞ্চ মতো একটা পাটাতনের উপর দাঁড় ধরে দাঁড়িয়ে আছে একজন। তার মুখটা কাপড় দিয়ে ঢাকা। তার পেছনে দেখা যাচ্ছে প্রশস্ত আঁকাবাঁকা রূপালী নদী এবং আরো দূরে নদী তীরে খেজুর গাছের সারি আর মন্দিরের চূড়া। রায়ের নৌকা, বিড়বিড় করে বলে উঠল তোয়া। মৃত্যু নদী পেরিয়ে সূর্যের পেছনের রাজ্যে নিয়ে চলেছে আমাদের। বলেই বিছানায় লুটিয়ে পড়ল সে এবং আবার ঘুমিয়ে গেল অথবা অচেতন হয়ে পড়ল। তুয়া আবার যখন জাগল তখন সূর্য উঠে এসেছে অনেকটা উপরে। আস্তির পাশে বসে তাকিয়ে আছে তার মুখের দিকে। তার চাইতে বড় কথা, সামনে টেবিলে থরে থরে সাজানো রয়েছে নানান ধরনের খাবার। ব্যাপার কি বলো তো দাইমা? দুর্বল কণ্ঠে বলল তোয়া। কোন দুনিয়ায় রয়েছে আমরা? মনে তো হচ্ছে আমাদের দুনিয়াতেই, বললেন আস্তি। তবে এই মুহূর্তে যাদের অধীনে তারা এই দুনিয়ার নয়। এই জাহাজটাও পৃথিবীর সাধারণ কোনো জাহাজ নয়। খিদে পেয়েছে, খেয়ে নেই, চলো। তৃপ্তির সঙ্গে খাওয়া শেষ করে দুজন ছাউনির বাইরে এসে দাঁড়ালো। চারপাশে তাকিয়ে দেখল বড় একটা জাহাজের উপরের পাটাতনে রয়েছে ওরা। আশ্চর্যের ব্যাপার হলো, পাটাতনের যে অংশ ওদের ছাউনি, সেই অংশটা রয়েছে রূপোর তৈরি জালের ভেতরে। সে জাল থেকে বেরোনোর কোনো পথ নেই। জালের ফাঁক দিয়ে ওরা দেখল
দ্বারগুলো সব জাহাজের ভেতরের দিকে, দাঁড়িরা নেই, বোধহয় বিশ্রাম নিতে গেছে। মাস্তুলে তুলে দেওয়া হয়েছে লাল রঙের বিরাট কয়েকটা পাল। জাহাজের সামনের গোলের কাছে দাঁড়িয়ে আছে কাপ্তেন, সাদা পোশাক পরা, মুখে মুখোশ ঢাকায় তার চেহারা দেখা যাচ্ছে না। জাহাজটা এখন আর নদী দিয়ে চলছে না, চলছে একটা খালের ভেতর দিয়ে। দুপাশে যত দূর চোখ যায় বালুময় ধুধু মরুভূমি। মরুভূমির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আসতে বললেন, মনে হচ্ছে খালটা আমার চেনা। খুব ছোটবেলায় একবার এই খাল দিয়ে আমি নৌকায় করে গিয়েছিলাম। প্রাচীন যুগের ফারাওরা এটা খনন করিয়েছিলেন। হিক্সোস রাজাদের পতনের পর পুনর্খনন করা হয়। বুবাস্তির থেকে শুরু করে সূর্যোদয়ের দিকে গেছে এ খাল। হতে পারে, বলল তোয়া। যাই হোক, আমরা অন্তত আমাদের পৃথিবীতে আছি, আর আমিনের দয়ায় এবং আমার আবার ক্ষমতায় এখনো বেঁচে আছি। ক্যাপ্টেনকে ডেকে জিজ্ঞেস করো না, এই জাদুর জাহাজ করে আমাদেরকে কোথায় নিয়ে চলেছে। ডাকলেন আসতি, কিন্তু শুনতে পেয়েছে এমন কোনো চিহ্ন দেখা গেল না ক্যাপ্টেনের আচরণে, যদিও তার মুখোশ পরা মুখটা এদিকেই ফেরানো। সে আসলে মানুষ না অশরীরী তাও বোঝা গেল না। পেছনে হাল ধরা লোকটাকেও ডাকা হলো, তার কাছ থেকেও কোনো সাড়া পাওয়া গেল না। সুন্দর জাহাজটা আর দুপাশের ঊষর মরুভূমি দেখতে দেখতে আর কোথায় ওরা কেমন করে এখানে এসেছে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে ওরা আবার ছাউনির নিচে চলে গেল। দেখল বিছানার চাদর বালিশ সব বদলে দেওয়া হয়েছে, নতুন করে খাবার দেওয়া হয়েছে টেবিলে। নিশ্চয়ই যাদের ক্ষমতায় চলছে সব। চামড়ার গদিমোড়া হাতির দাঁতের একটা আসনে বসতে বসতে বলল তোয়া। তাতে সন্দেহ আছে নাকি? বললেন আসতি। তোমার জন্ম জাদুর ক্ষমতায়, ফারাও মারা গেলেন জাদুর ক্ষমতায়, আমরা রক্ষাও পেলাম জাদুর ক্ষমতায়, বিশ্ব চরাচর যে চলেছে সেও তো বোধহয় জাদুর ক্ষমতায়। একটু ভেবে তোয়া বলল, যাই বলো, আবি শোরটার খোয়ারের চেয়ে ভালো এই জাহাজ। আর আমরা এই যে জাহাজে করে যাচ্ছি এটাও অর্থহীন উদ্দেশ্য নয়। তবে আমার দ্বিতীয় আত্মা মিশরের সিংহাসনে বসে কি করছে, আর আমরা কেমন করে এই জাহাজে এলাম, যাচ্ছি বা কোথায়, তা জানতে বড় ইচ্ছে করে। অধৈর্য হও না, সময় হলেই জানবে। আবির কথা যখন বললে, লোকটাকে মনে প্রাণে ঘৃণা করলেও ওর জন্য আমার দুঃখ হয়। ছাউনির নিচে রইল ওরা, সময় কাটল মরুভূমির দিকে তাকিয়ে থেকে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে বাইরে বেরিয়ে হাত পায়ের জড়তা ছাড়িয়ে এলো। খেয়ে নিল সময় হলে। নতুন সুস্বাদু খাবার কোত্থেকে কে দিয়ে গিয়েছে জানে না। খেয়ে দিয়ে শুয়ে পড়ল মখমলের চাদর পাতা বিছানায়। পরদিন যখন ঘুম ভাঙল, দিনের আলো ফুটে উঠেছে, তবে সূর্য উঠেনি। জাহাজ দুর্দান্ত গতিতে চলেছে বিক্ষুব্ধ সাগরের উপর দিয়ে। চারদিকে অথই উথাল পাথাল ঢেউ, প্রবল বাতাসের প্রচণ্ড গর্জনে কান পাতে দেয়। ডাঙ্গার কোনো চিহ্ন কোনো দিকে দেখা যায় না। ওদের উপরে ছাউনিটাও নেই, তার জায়গায় বসেছে ভারী সিডার কাঠের কামরা। অলৌকিক ব্যাপার স্যাপার দেখতে দেখতে গা সওয়া হয়ে গেছে তুয়া আর আস্তির। তাছাড়া ওদের পুরো মনোযোগ দখল করে রইল সাগরের রুদ্র রূপ, ফলে ছাউনি পরিবর্তন ওদের তেমন নজরে পড়ল না। এভাবে 3 দিন 3 রাত সাগরের উপর দিয়ে ধেয়ে চলল ওরা। কেমন এক নিস্তেজ ভাব ভর করে থাকায় এর বেশিরভাগ সময় কাটল ঘুমিয়ে। চতুর্থ দিন সন্ধ্যায় সূর্যাস্তের পর জাহাজের ভয়ানক গতি স্তব্ধ হল। বাইরে বাতাসের গর্জন থেমে গেল। সাহস করে ওরা বের হলো সিডার কাঠের কামরা থেকে। বিরাট এক নদীর মোহনায় প্রবেশ করেছে জাহাজ। নদী তীরে বিশাল বিশাল গাছ, তাদের দীর্ঘ আঁকাবাঁকা শেকড় নেমে গেছে পানিতে। সেই সব শেকড়ের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে কুমির আর নানান ধরনের সরীসৃপ। জাহাজে সাদা পোশাক পরা দাঁড়িদের দেখা যাচ্ছে। আবার বাতাস পড়ে যাওয়ায় দাঁড়ের সাহায্যে নদীতে ঢুকছে জাহাজ। অবশেষে একটা বেলে চড়ার কাছে নোঙ্গর ফেলা হলো। ক্ষুধা তৃষ্ণা ফিরে এলো তুয়া আর আস্তির ভেতর। টেবিলের খাবার সাজানোই ছিল। খাওয়া শেষ হবার পর আবার মুখোশ পরা 2 লোক হাজির। দুজনের হাতে একটা করে ঝুড়ি
আস্তি প্রশ্ন করতে শুরু করলেন, কিন্তু ক্যাপ্টেন আর হালের মাঝের মতোই বোবা কালা যেন লোক দুটো। জবাব না দিলেও তার বিনয়ের সঙ্গে সামনে ঝুঁকে ডাঙ্গার দিকে ইশারা করল। তুয়া দেখল তীরে একটা পাথরের উপর আগুন জ্বলছে। ওরা আমাদের জাহাজ থেকে নামতে বলেছে। আস্তি বললেন, চলো রানী, সৌভাগ্যের পথে এগিয়ে যাই। চলো, বলল তুয়া। নিশ্চয়ই উদ্দেশ্য ছাড়া আমাদের এতদূর নিয়ে আসা হয়নি। দুই মুখোশধারীর সঙ্গে জাহাজের কিনারে গেল ওরা। রূপোর জালের বেষ্টনী সরে গেল স্বয়ংক্রিয়ভাবে। সিঁড়ি নেমে গেছে জাহাজের কিনার থেকে তীর পর্যন্ত। সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে লোক দুটো তুয়া ও আস্তির হাতে একটা করে ঝুড়ি ধরিয়ে দিয়ে বিনীতভাবে কুর্নিশ করে চলে গেল। ওদের পা ডাঙ্গা স্পর্শ করা মাত্র সিঁড়ি তুলে নেওয়া হলো। জাহাজের বিরাট দাঁড়গুলো ছপাত ছপাত শব্দে পড়তে লাগলো তীরের কাছে ঘোলা পানিতে। বড় একটা বৃত্ত তৈরি করে ফিরতি পথে রওনা হলো জাহাজ। সামনেগুলো এর কাছে ক্যাপ্টেন আর পেছনে মাঝি তেমনি দাঁড়িয়ে আছে। ডুবন্ত সূর্যের লালচে কমলা আলোয় তাদের অবয়ব দুটো মনে হচ্ছে আগুনের শিখা। হঠাৎ দুজন একসাথে সরিয়ে ফেলল মুখোশ। মুহূর্তের জন্য তাদের মুখ দেখতে পেল তুয়া আর আস্তি। আশ্চর্য, ক্যাপ্টেনের মুখটা ঠিক তুয়ার বাবা ফারাওয়ের মতো, আর হালের লোকটার মুখ আস্তির স্বামী মার্মিসের মতো। মুহূর্তের জন্যই কেবল তাদের দেখা গেল। তারপরে কালো এক মেঘ ঢেকে ফেলল অস্তমান সূর্যকে। মেঘ যখন সরে গেল তখন আর নেই জাহাজটা। দুই নারী একে অন্যের দিকে তাকালো। দুজনেরই চেহারায় ভয়ের ছাপ। ভুতুরে জাহাজ, বলল তুয়া। আর এই কদিন প্রেতাত্মারা আমাদের উপর ভর করেছিল। হ্যাঁ রানী, জবাব দিল আস্তি। প্রথম থেকে আমার সেরকম মনে হচ্ছিল। মনে সাহস রাখো, এই প্রেতাত্মারা যখন মানুষ ছিল তখন আমাদের ভালোবাসত। সন্দেহ নেই এখনো বাসে। কোনো খারাপ উদ্দেশ্যে তারা আমাদের আবির খপ্পর থেকে রক্ষা করে এই তীরে পৌঁছে দেননি। ওই যে দেখো, ওখানে আগুন জ্বলছে। চলো, সাহস নিয়ে এগিয়ে যাই। মনে ভরসা রাখো, ভালো ছাড়া কিছু ঘটবে না। অন্ধকার নেমে আসতে শুরু করেছে প্রকৃতিতে। দুজন এগিয়ে গেলেন পাথরটার কাছে। আগুনের সামনে বসলেন। পাশে টুকরো কাঠ সাজানো রয়েছে। কাঠের পাশেই রয়েছে উটের পশমে বোনা নরম শীতবস্ত্র। বেশ ঠান্ডা পড়েছে। দুজন পরে নিলেন আলখাল্লা দুটো। আগুনে কয়েকটা কাঠ গুজে দিয়ে জাহাজ থেকে দেয়া ঝুড়ির মুখ খুললেন। প্রথম ঝুড়ি, যেটা আস্তির হাতে, সেটাই রয়েছে খাবার পিঠা, শুকনো মাংস আর খেজুর। তুয়ার ঝুড়িতে পাওয়া গেল হাতির দাঁতের তৈরি সুন্দর একটা বীণা, সোনার কারুকাজ করা তাতে, তারগুলো সোনার। তুয়া ওটা বের করে আগুনের আলোয় ভালো করে দেখে চমকে উঠল। এই বীণা তো আমার, বলল সে। কেশের যুবরাজ আমাকে উপহার দিয়েছিল। এই বীণা বাজিয়ে আমি সেই সন্ধ্যায় গান করেছিলাম। কিন্তু এই বীণা থিবি থেকে এখানে এলো কি করে? আমরা কিভাবে এসেছি? আমার এই প্রশ্নের জবাব দাও, আমি তোমার প্রশ্নের জবাব দিতে পারবো। বীণাটা নামিয়ে রেখে তুয়া আবার তার ঝুড়ির ভেতর তাকালো। শুকনো পেপিরাসের একটা আস্তরণের নিচে রয়েছে হাজার হাজার মুক্তা, বিভিন্ন আকারের। এমন উজ্জ্বল আর সুন্দর সেগুলো অমন মুক্তা কখনো দেখেনি তুয়া। ভিন্ন ভিন্ন আকারের মুক্তা রেশমি সুতো দিয়ে ভিন্ন ভিন্ন মালায় গাঁথা। বিভিন্ন আকারের মুক্তার অনেকগুলো মালা পরতে পরতে সাজানো। পৃথিবীর কোনো সাম্রাজ্ঞের এত মুক্তা নেই, বলো তুয়া। কিন্তু এই জঙ্গলে মুক্তা আর বিনা আমার কি কাজে আসবে বলো তো? সময় হলে জানা যাবে আশা করি, বললেন আস্তি। এসো, এই উপহারের জন্য দেবতাদের ধন্যবাদ জানিয়ে খেয়ে নেই। খাওয়া শেষে আর কিছু করার নেই দেখে দুজন শুয়ে পড়ল ঘুমানোর জন্য। কিন্তু চোখ বন্ধ করতে না করতেই মনে হলো সারা বন যেন জেগে উঠেছে। প্রথমে নদীর দিক থেকে ভেসে এলো রক্ত হিম করা গর্জন। বুঝতে অসুবিধা হলো না এটা সিংহের গর্জন। থিবির কয়েকটা বাগানে সিংহসহ বেশ কয়েক ধরনের বন্যপ্রাণী পোষ মানিয়ে রাখা হয়েছে। সেগুলোর ডাক শোনা আছে ওদের। সিংহের গর্জনের পর শোনা গেল নেকড়ে আর বনু শোরের ডাক। তারপর গুরু গম্ভীর নাক ডাকার মতো আওয়াজ গন্ডার ও জলহস্তির। আওয়াজগুলো ক্রমশ কাছিয়ে আসছে। অবশেষে ওরা দেখতে পেল মনের প্রান্তে অসংখ্য হলদেটে চোখ
অন্ধকারে তারার মতো জ্বলজ্বল করছে, আর নিচে বালুচরের উপর দৌড়াদৌড়ি করছে কিছু অবয়ব। তাদের নাক টেনে গন্ধ শোকার আওয়াজও পাওয়া যাচ্ছে। এবার আমরা শেষ, ভয়কম্পিত স্বরে বলল তুয়া। এইসব জন্তুর পেটে যেতে হবে। আশতি কোনো জবাব দিলেন না। আগুনের শিখা দেখে ভয় পেয়ে জন্তু জানোয়াররা পালাতে পারে ভেবে তিনি আগুনে আরো কয়েকটা কাঠ গুজে দিলেন, কিন্তু পালালো না জন্তুগুলো। ভয়ানক ক্ষুধার্ত তারা এগিয়ে আসতে লাগলো গুড়ি মেরে। এরই মধ্যে হায়নারাও যোগ দিয়েছে দলে। তাদের রক্তহীন করা হাসির আওয়াজ শোনা যাচ্ছে একটু পরপরই। এখনই লাফ দেবে আমাদের খাওয়ার জন্যে, অস্থির কণ্ঠে বলল তুয়া। তোমার পিতা স্বর্গীয় ফারাও আর আমার স্বামী মার্মিসের আত্মারা রায়ের তরুণী করে আমাদেরকে এতদূর পৌঁছে দিয়েছেন কি এইসব বনজন্তুর পেটে যাওয়ার জন্য? জিজ্ঞেস করলেন আশতি। তারপর কোনো এক অনুপ্রেরণায় বললেন, দুশ্চিন্তা না করে বিনাটা হাতে নাও, গান করো। বাধ্য মেয়ের মতো তুয়া বিনা তুলে নিয়ে সোনার তারে টোকা দিল। শুরু হলো গান। প্রথমে একটু কেঁপে কেঁপে গেল তুয়ার গলা, তবে তা মুহূর্তের জন্যে। তারপর একটু একটু করে চড়তে লাগলো গানের পর্দা। কিছুক্ষণের মধ্যে গান ছাড়া আর কিছু মনে রইল না তুয়ার। অপূর্ব কণ্ঠের মাধুর্য মিষ্টি মায়ায় ছড়িয়ে পড়ল বনে, বিস্তীর্ণ নদীর মোহনায়। আশেপাশে ঘুরঘুর করছিল যে জন্তুগুলো, সে গানে মোহবিষ্ট হয়ে স্থির হয়ে গেল তারা। পাথরের ফাঁকে সাপের হিসিসানিও স্তব্ধ হল। অনেকক্ষণ পর যখন গান শেষ হল, হিংস্র জন্তুগুলো নীরবে ঘুরে চলে গেল বনের ভেতর অথবা নদীর গভীরে। কেবল সাপ যেখানে ছিল সেখানেই ঘুমিয়ে গেল কুণ্ডলি পাকিয়ে। চারদিকে অখণ্ড নীরবতা। তুয়া আর আশতি শুয়ে পড়লেন আবার, এবং শুতে না শুতেই ঘুম। পরদিন সূর্য বেশ খানিকটা উপরে উঠে আসার আগে সে ঘুম ভাঙল না। ঘুম থেকে জেগে চারপাশ ঘুরে দেখতে লাগলো ওরা। বনের প্রান্তে এবং মোহনার তীরে বালিতে রাতের সব জন্তুর পায়ের ছাপ। একটা ছাপ অনুসরণ করে নদীর তীরে গেল দুজনে। হাত মুখ ধুয়ে পানি খেয়ে তৃষ্ণা মেটালো। ফিরে এসে আশতির ঝুড়ি থেকে খাবার বের করে নেওয়ার পর তাকালো একজন আরেকজনের দিকে। এবার চলো দাইমা, হাঁটতে শুরু করি, বলল তুয়া। নদী তীরে এমন কাদা আর খাগড়া যে ওখান দিয়ে হাঁটা যাবে না, যেতে হবে বনের ভেতর দিয়ে, তারপর দেবতারা যেখানে নিয়ে যান। মাথা ঝাঁকালেন আশতি। উটের পশমের পোশাক পরা কৃষক রমণীদের মতো ঝুড়ি মাথায় নিয়ে হাঁটতে শুরু করলেন দুজনে। বিনাটা রইল তুয়ার পিঠে। ঘন্টার পর ঘন্টা বনের ভেতর দিয়ে হেঁটে চলল ওরা, বড় বড় গাছের ফাঁকে ফাঁকে পথ করে নিয়ে। চলছে দক্ষিণ দিকে। মাথার উপর গাছের ডালে ডালে কিচিরমিচির করছে বিরাট বিরাট সব বানর আর অন্যান্য প্রজাতির বন মানুষ। একটু পরপরই দেখা যাচ্ছে কোনো না কোনো হিংস্র সাপদের সাথে। ওদের বিরক্ত না করে সেগুলো হারিয়ে যাচ্ছে ঝোপঝাড়ের ভেতর। দুপুর নাগাদ উঁচু হয়ে আসতে লাগলো মাটি। গাছপালা ছোট হয়ে ওর সংখ্যায় কমে আসতে লাগলো। অবশেষে বালুময় এক মরুভূমির প্রান্তে পৌঁছালো ওরা। আরো কিছু দূর হাঁটার পর ছোট এক মরুদ্যান। পানি পাওয়া গেল সেখানে। পানি আর সঙ্গের খাবার খেয়ে একটু ঘুমিয়ে নিল ওরা। ঘুমের ভেতর একটা ডাক শুনে চমকে চোখ মেলল তুয়া। অদ্ভুত এক লোক কাঁটাময় এক লাঠিতে ভর করে তাকিয়ে আছে ওদের দিকে। অনেক বয়স লোকটার। লম্বা সাদা চুল আর কাঁধ ছাড়িয়ে গেছে। ধবধবে সাদা দাড়ি নেমেছে বুক পর্যন্ত। একসময় খুবই লম্বা ছিল বৃদ্ধ। বয়সের ভারে এখন নুজ্জ। শীর্ণ দেহের হাড়গুলো যেন চামড়া ঠেলে বেরিয়ে আসতে চাইছে। কালো চোখ দুটোই অনুভূতিহীন দৃষ্টি। বোঝা কষ্টকর সেই চোখে কিছু দেখতে পাচ্ছে কিনা। রোদে পুড়ে প্রায় কালো হয়ে যাওয়া মুখটায় শত শত বলি রেখা। তবে দেখে বোঝা যায় একসময় অসম্ভব সুন্দর আর কোমল ছিল এ মুখ। ফারাওয়ের মারা যাওয়ার পরের মুখটা মনে পড়ে গেল তুয়ার। বাবা বলে তাকে ডাকার ইচ্ছে হলো। উঠে বসে বলল, বাবা, কে আপনি, কি চান? মা, মরুভূমিতে আমার আবাস, এসেছি সেখান থেকেই, ভরাট গলায় মিষ্টি করে বললেন বৃদ্ধ। আমার সমসাময়িক সবার চাইতে, এমনকি তাদের পিতা
পিতামহদের চাইতেও বেশি দিন আমি বেঁচে আছি। তাই যারা কখনো বদলায় না, সেই মরুভূমি আর অরণ্য এখন আমার একমাত্র বন্ধু। একমাত্র ওরাই জানে ছেলেবেলায় আমি কেমন ছিলাম। দয়া করো, বড় দরিদ্র আমি, 3 দিন পেটে কিছু পড়েনি। তোমাদের সঙ্গে যে মাংস আছে তার গন্ধ আমাকে টেনে এনেছে। মা, বড় ক্ষুধা, আমাকে দাও ওই মাংস। এ মাংস আপনারই? আমার নাম কেফার। কেফার? কেফার উচ্চারণ করল তুয়া। বিশেষ এক ধরনের গোবরে পোকা কেফার। মিশরীয়দের কাছে অনন্তের প্রতীক হিসেবে পরিচিত এই পোকার নামে ভিক্ষুকের নাম দেখে আশ্চর্য হল সে। ঝুড়িতে যে খাবার অবশিষ্ট ছিল সবটা বৃদ্ধের হাতে তুলে দিল, বলল, খান। কেফার খাবারটুকু নিয়ে আকাশের দিকে তাকালো আশীর্বাদের প্রার্থনার ভঙ্গিতে। তারপর বালির উপর বসে পড়ে খেতে শুরু করলেন বুভুক্ষের মতো। রানী, সব খেয়ে ফেলবে? নিচু স্বরে বললেন আশতি। তারপর এই মরুভূমিতে আমাদের না খেয়ে থাকতে হবে। আরও একটা পিঠার কামড় বসাতে দেখে আশতি যোগ করলেন, মানুষ নয়, পঙ্গপাল। অতিথি, বলল তুয়া। যা পারে খাক। কিছুক্ষণ চুপ করে রইল আশতি। তারপর আবার হাহুতাশ শুরু করলেন। থামো দাইমা, বলছি তো উনি আমাদের অতিথি। অতিথি সেবার নিয়ম ভাঙা যাবে না। কিন্তু অতিথি সেবার নিয়ম মানতে গিয়ে তো আমরা না খেয়ে মরব। তাও ভালো দাইমা, অন্তত এই গরিব মানুষটা পেট পুরে খেতে তো পারছেন। আমাদের জন্য আছেন পিতা আমেন। চোখ ছলছল করে উঠল তুয়ার। আশতি যা বলেছেন তা যে কতটা সত্যি তা যে সে জানে না তা তো নয়। যা খাবার ছিল হিসেব করে চললে তা দিয়ে 2 দিন বা তারও বেশি চলা যেত। এখন একটুও অবশিষ্ট নেই। কোথাও থেকে সাহায্য না পাওয়া গেলে শিগগিরই দুর্বল হয়ে মারা পড়বে ওরা। কিন্তু এই মরুভূমিতে সাহায্য আসবে কোত্থেকে? ক্যাফারের খাওয়া শেষ। যেন অনন্তকাল তিনি না খেয়েছিলেন। শেষ খেজুরটাও মুখে পুরে ঝুড়িটা তুয়ার হাতে ফিরিয়ে দিয়ে বললেন, ধন্যবাদ মা। মিশরের রানীও বোধ হয় এত তৃপ্তির সঙ্গে খাওয়াতে পারত না। বহুদিন শূন্য ছিলাম, আবার পূর্ণ হয়েছি। প্রতিদানে দেয়ার মতো কিছু তো আমার নেই। দেবতাদের কাছে প্রার্থনা করি তোমাকে যেন পূর্ণ করেন। কোনোদিন যেন টেন না পাও খাওয়ার কষ্ট কাকে বলে। এবার আর নিজেকে সামলাতে পারল না তুয়া। বড় 1 ফোঁটা অশ্রু তার চোখ থেকে গড়িয়ে পড়ল ক্যাফারের কর্কশ হাতে। খেয়ে শান্তি পেয়েছেন, এজন্য আমি আনন্দিত। কিন্তু ঠাট্টা করবেন না আমাদের সাথে। আমাদের কাছে আর কোনো খাবার নেই। শীঘ্রই আমরা না খেয়ে মারা পড়ব। কি বলছো মা? তোমাদের সব খাবার এই ভিখিরিকে খাইয়ে দিয়েছ? এজন্যই কাঁদছো তুমি? হ্যাঁ বাবা, ক্ষমা করবেন, কথাটা বলতে হলো। জবাব দিল তুয়া। খিদে কাকে বলে কদিন আগে টের পেয়েছি তো, তাই চোখে জল এসে গেল। চলো আশতি, গায়ে শক্তি থাকতে থাকতে রওনা হয়ে যাক। আশতির নাম শুনেই চোখ তুলে তাকালেন ক্যাফার। তুয়ার দিকে ফিরে বললেন, মা, তোমার চেহারা যেমন সুন্দর, হৃদয়টাও তেমনি বিরাট। নইলে এমন করে আমাকে খাওয়াতে পারতে না। কিন্তু তবুও বলি, একটা জিনিসের অভাব এখনো রয়ে গেছে তোমার। তা হলো দেবতাদের উপর অবিচল আস্থা। সিংহ, গন্ডার, হায়নার মতো হিংস্র জন্তু জানোয়ার পূর্ণ জঙ্গল যারা নিরাপদে পার হয়ে এসেছে, তাদের মনে দেবতাদের প্রতি আস্থার অভাব থাকা উচিত নয়। বলো তো মা, তোমরা কোত্থেকে কেমন করে এলে? আমরা মিশরের সম্ভ্রান্ত মহিলা, জবাব দিলেন আশতি। অন্তত এই তরুণী, আমি ওর দাইমা। নীল নদের তীরে বেড়াতে গিয়েছিলাম আমরা। সেখান থেকে ফিনীয় জলদস্যুরা ধরে জাহাজে করে নিয়ে এসেছে। কোন পথে এনেছে তাও বুঝতে পারিনি। পানির জন্য ওই নদীর তীরে থেমেছিল ওরা। রাতে আমরা পালিয়ে আসি। সেই হিসেবে পালিয়ে আসা দাস বলতে পারেন আমাদের। আহা,
বললেন কেফার। ওই জলদস্যুরা নিশ্চয় এখন হাহুতাশ করছে, কিন্তু ভেবে পাচ্ছি না ওরা তোমাদের পিছু নিল না কেন। আমি ভেবেছিলাম আমাকে স্বপ্নে যাদের কথা বলা হয়েছে তোমরা তারা। কাল রাতে বালির উপর শুয়ে যখন ঘুমাচ্ছিলাম, পাতালপুরীর এক আত্মা আমাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন আস্তি নামের এক মহিলা আর তার সঙ্গিনীকে, কি যেন নাম এখন মনে করতে পারছি না, যেন খুঁজে বের করি, সেই আত্মা তার পরিচয় দিয়েছিলেন মার্মিজ বলে। অস্ফুট একটা চিৎকার করে লাফ দিয়ে উঠলেন আস্তি। ক্যাফারের মুখের দিকে তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, এখন বুঝতে পারছি যে ভিক্ষুকের কথা বলা হয়েছিল আপনিই তিনি। হয়তো। এখন বলুন তো আস্তি, আপনি এবং আপনার সঙ্গিনী, কি যেন তার নাম? নেফার্তি, চট করে জবাব দিলেন আস্তি। নেফার্তি? সেই আত্মা যে নাম বলেছিলেন তা আর যাই হোক, নেফার্তি নয়। অবশ্য নামটা শুরু হয়েছে যে ধ্বনি নে দিয়ে। যাই হোক, আপনি আপনার সঙ্গিনী নেফার্তিকে নিয়ে বদমাস জলদস্যুদের হাত থেকে পালিয়ে আসার সময় বেশ কিছু জিনিস সঙ্গে নিয়ে আসতে পেরেছেন, যেমন সুন্দর দামি একটা বীণা, প্রচুর খাবার, আর আচ্ছা ওই ঝুড়িতে কি আছে? মুক্তা, জবাব দিল তোয়া। আর এক ঝুড়ি ভর্তি মুক্তা? দেখতে পারি মুক্তাগুলো? ভয় নেই, আমি কেড়ে নেব না। যারা খাবার খাইয়েছে তাদের সম্পদ লুট করে নেয়া মরুভূমির রীতি নয়। মোটে আমি ভাবিনি আপনি লুট করবেন, বলল তোয়া। আপনি যদি দস্যুগোত্রের লোক হতেন তাহলে আপনার পোশাক আরেকটু ভালো আর আপনি কম ক্ষুধার্ত হতেন। বাবা ক্যাফার, আমার মনে হচ্ছিল আপনি চোখে প্রায় দেখেন না, তাই হয়তো মুক্ত না পাথর তা বুঝতে পারবেন না। অনুভব করার ক্ষমতা এখনো আমাকে ছেড়ে যায়নি মা, মৃদু হেসে বললেন কেফার। এরপর আর কথা চলে না। তোয়া ঝুড়িটা এগিয়ে দিল বৃদ্ধের দিকে। কেফার ঝুড়ির মুখ খুলে একটার পর একটা মুক্তার মালা বের করে হাত দিয়ে ছুঁয়ে এবং গন্ধ শুকে দেখতে লাগলেন। বড়গুলো জিভে ছুঁয়ে পরখ করলেন। সবগুলো মুক্তা নাড়াছাড়া করার পর সেগুলো ঝুড়ির ভেতর ভরে রেখে কেফার বললেন, খুবই আশ্চর্য লাগছে আমার আস্তি, এত মুক্তা নিয়ে পালিয়েছেন আপনারা। পুরো একটা রাজ্য কিনে ফেলা যায় এর মুক্তা দিয়ে, অথচ জলদস্যুরা এগুলো ফিরে পাবার জন্য আপনাদের পিছু নেয়নি। মুক্তা তো আর খাওয়া যায় না, বললেন আস্তি। কিন্তু মুক্তা দিয়ে খাবার ছাড়াও বহু প্রয়োজনীয় জিনিস কেনা যায়। মরুভূমির ভেতরে নয়, বললেন আস্তি। তা ঠিক, কিন্তু এমনও তো হতে পারে মরুভূমির ভেতরে কোনো নগর আছে, আর তা এখান থেকে খুব দূরে নয়। সেই নগরের নাম কি নাপাতা? আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করল তোয়া। নাপাতা? তবে ওই নামের এক নগরের কথা আমি শুনেছি। ওরা বলতো স্বর্ণনগরী। যৌবনে একবার গেছি ওখানে, 100 বছরেরও আগের কথা সেটা। 100 বছর আগে? কোন দিক দিয়ে যেতে হয় মনে আছে? মোটামুটি আছে, কিন্তু পায়ে হেঁটে তো কমপক্ষে 1 বছর লেগে যাবে সেখানে। মাঝখানে পার হতে হবে বিশাল মরুভূমি আর বর্বর উপজাতীয়দের এলাকা। খুব কম লোকেই শেষ পর্যন্ত ওই নগরে পৌঁছাতে পারে। আমি যাব বাবা সেখানে, পৌঁছাতে পারলে ভালো, নইলে মরে যাব পথে। তা হয়তো পারবে মা নেফার্তি, কিন্তু এখনই নয়। 3 মাস পরে রওনা হয়েও। এর মধ্যে বৃষ্টি হলে মরুভূমির কুয়াগুলো সব পানিতে ভরে যাবে। সে পর্যন্ত আমি যে শহরের কথা বলেছিলাম
সেখানে গিয়ে থাকো। তোমার কাছে বীণা আছে। ওই শহরের লোকেরা গান বাজনা খুব পছন্দ করে। মুক্তাও ওদের খুব প্রিয়। তাই আমার পরামর্শ, ওই শহরে গিয়ে তোমরা বাস করতে থাকো। প্রস্তুতি নাও দীর্ঘ যাত্রার, তারপর সময় হলে রওনা হয়ে যাও। দায়মা আস্তি মুক্তর ব্যবসায়ী হিসেবে পরিচয় দেবে, আর তুমি তার মেয়ে গায়িকা। কি বলো? এই মরুভূমি ছাড়া যে কোনো জায়গায় থাকার সুযোগ পেয়ে আমি খুশি হয়েই গ্রহণ করব, বলল তোয়া। পথ জানা থাকলে নিয়ে চলুন সেখানে। হ্যাঁ, পথ চিনি। এসো আমার সাথে, তোমাদের খাবারের দাম শোধ করি, বলে লাঠি হাতে লম্বা পায়ে হাঁটতে শুরু করলেন কেফার। এই কেফার বুড়ো মানুষ হলেও হাঁটে কিন্তু দারুণ গতিতে। নিচু সরে বলল তোয়া। প্রথমে দেখে মনে হচ্ছিল নড়তেও পারে কিনা। মানুষ কি বলছো? বললেন আস্তি। ও তো আত্মা, ভালো না মন্দ তা আমি বলতে পারবো না। ভিখিরির বেশে হাজির হয়েছে আমাদের সামনে। কোনো মানুষের পক্ষে কি একবার অত খাবার খাওয়া সম্ভব? কোনো মানুষ কি 100 বছর আগে যে নগরীতে গিয়েছিল সেখানকার কথা বলতে পারে? সেই জাহাজের দাড়ি, মাঝি, ক্যাপ্টেনের মতো ও একটা আত্মা। হলই বা, বলল তোয়া। এ পর্যন্ত আত্মারা তো আমাদের ভালো ছাড়া খারাপ করেনি। শেষ পর্যন্ত কি হয় সেটাই প্রশ্ন, বললেন আস্তি। আপাতত ওর পেছনে পেছনে যাওয়া ছাড়া আর কিছু করার নেই। সারাদিন হাঁটার পর ক্লান্তির শেষ সীমায় যখন পৌঁছে গেছে সে, সময় বালি আর পাথরের একটা টিলার উপর পৌঁছল ওরা। সেখান থেকে দেখা যায় সামান্য দূরে দেয়াল ঘেরা বিরাট এক নগরী, তার চারপাশে সবুজ উর্বর ভূমি। কেফার থামলেন না, ঢাল বেয়ে নেমে চললেন সুজানগরের দিকে। তার খানিকটা পেছনে তোয়া আর আস্তি। অবশেষে এক ফসল ক্ষেতের পাশে একগুচ্ছ গাছের কাছে পৌঁছে থামলেন কেফার। দুই নারীর কাছে পৌঁছার পর আবার হাঁটতে শুরু করলেন গাছপালার ভেতর দিয়ে। কিছু দূর যাওয়ার পর একটা ঝোপের কাছে দাঁড়িয়ে পড়লেন আবার। এখানে অপেক্ষা করো তোমরা, বললেন কেফার। মুখের উপর ঘুমটা টেনে দাও। কেউ এলে বলো পথিক বসে বিশ্রাম নিচ্ছ। সামনে ওই শহরের নাম টাট। যদি মনে চায় ছোট একটা মুক্ত কোনো একটা মালা থেকে খুলে দাও। আমি শহরে গিয়ে ওটা বিক্রি করে তোমাদের জন্য খাবার আর থাকার ব্যবস্থা করে আসি। পুরো একটা মালা নিয়ে যান না, বলল তোয়া। না মা, একটাই যথেষ্ট। মুক্ত এখানে খুবই দামি জিনিস। একটা মুক্তা দিয়ে দিল তোয়া। বলা ভালো, বৃদ্ধ নিজেই নিয়ে নিলেন রেশমি সুতার মালা খুলে। তারপর মালাটা এমন সুন্দর করে আবার বেঁধে রাখলেন যে বুঝতে অসুবিধা হলো না। চোখে ভালোই দেখতে পান কেফার। মুক্তা নিয়ে চলে গেলেন তিনি। একটা গাছের গুড়িতে হেলান দিয়ে বসল তোয়া। ভয়ানক ক্লান্ত সে। বসতে না বসতেই ঝিমুতে শুরু করল। যখন ঝিমানি ছুটল তখন সূর্য ডুবে গেছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে ভিখারি কেফার, সঙ্গে দুটো গাধা। তাদের লাগাম ধরে আছে দুই কৃষ্ণাঙ্গ লোক। চড়ে বসো, বললেন কেফার। শহরে তোমাদের থাকার ব্যবস্থা করে এসেছি। গাধায় চেপে তুয়া আর আস্তি অল্প সময়ে পৌঁছে গেলেন নগরীর বদ্ধ ফটকের কাছে। ক্যাফারের কথায় রক্ষীরা ফটক খুলে দিল। নগরীর রাস্তা ধরে কিছুটা যাওয়ার পর বাগান ঘেরা চমৎকার এক বাড়িতে পৌঁছালো ওরা। ঘরে সাজানো সুদৃশ্য আসবাবপত্র। খাবার ঘরে টেবিল রয়েছে সুস্বাদু সব খাবার। কোনোমতে হাত মুখ ধুয়ে খেতে বসে গেলেন ওরা। কেফারের নির্দেশে এক পরিচারিকা শোয়ার ঘর দেখিয়ে দিল। শুয়ে পড়লেন দুজনে। পরদিন সকাল, হাতের কাছে পরিষ্কার পরিচ্ছদ সাজানো। সেগুলো পরে খেয়ে নিলেন আস্তি আর তোয়া। তারপর মুখ তুলতে দেখলেন সামনে দাঁড়িয়ে মরু ভিখারি কেফার। কখন ঢুকেছেন তিনি টেরই পায়নি ওরা, কোনো শব্দও শুনেনি। একেবারে নিঃশব্দে এসেছেন আপনি? কৌতূহলী দৃষ্টি মেলে বললেন আস্তি। দ্বিতীয় সত্তা ছাড়া তোর কারো পক্ষে এমন নিঃশব্দে চলা সম্ভব নয়। আর আপনার ছায়া বা কোথায়? জানালা দিয়ে রোদ পড়ে এসেছে ঘরে। সেই রোদেই দাঁড়িয়ে আছেন ক্যাফার, কিন্তু কোনো ছায়া পড়েনি।
ভুলে গেছিলাম, গম্ভীর গলায় বললেন কেফার। আমার মতো গরিবের পক্ষে কি সবসময় ছায়া নিয়ে ঘোরা সম্ভব? যাক, এই দেখুন এসে গেছে ছায়া। কিন্তু দ্বিতীয় সত্তা না কি যেন বলছিলেন? এ বিষয়ে যাকে জ্ঞান দেওয়া হয়নি তার পক্ষে তো আর জানা সম্ভব নয়। আপনার নাম এমন এক মিশরীয় ভদ্রমহিলার কথা আমি শুনেছি, যিনি দ্বিতীয় সত্তাদের দেখতেই পান না, জীবিত মানুষের শরীর থেকে তাদের ডেকে এনে জাগতিক কাজে নিয়োগও করতে পারেন। আরও শুনেছি, এখন যিনি মিশর শাসন করেন সেই রানী এমনই এক দ্বিতীয় সত্তা বা কা আছে, যে তার জায়গা নিয়ে তার সব কাজ করতে পারে। কেউ টেরও পায় না তিনি আসলে রানী নন। আমেন নাকি জন্ম মুহূর্তে রানীকে দিয়েছিলেন এই কা। বন্ধু আশতি, বলুন তো, যখন মিশরে ছিলেন এমন কিছু কি শুনেছেন? আশতির চোখের দিকে তাকিয়ে আছে কেফার। আশতিও তাকিয়ে আছেন বৃদ্ধের দিকে। অবশেষে কেফার এমন এক ভঙ্গিতে হাত নাড়লেন যে আপনি মুখ নিচু থেকে বন্ধ হয়ে গেল আশতির। এদিকে তুয়া তার দাইমা আর কেফারের আলোচনায় শঙ্কিত হয়ে উঠেছে। অচেনা অজানা এই বুড়ো যদি সত্য জেনে যায় তাহলে কি হবে বুঝতে পারছে না। যেভাবে আপনি আসুন না কেন, ছায়া সহ অথবা ছায়া ছাড়া, সবসময় আপনি আমাদের কাছে সমাদর পাবেন। প্রসঙ্গ বদলানোর জন্য বলল তুয়া, আপনার কাছে কৃতজ্ঞ আমরা। এই বাসা খুঁজে দিয়েছেন, দাসের ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, কিন্তু আপনি আর খাবেন না? না মা, মৃদু হেসে বলল কেফার। কাল তোমরা আন্দাজ করতে পেরেছ বোধহয়। আমি মাংস খাই খুব কম, নিয়ম করে 3 দিনে একবার। এতে আমার হয়ে যায়। জীবন বড় সংক্ষিপ্ত, খেয়ে সময় নষ্ট করতে চাই না। 100 বছর আগে যার যৌবনের শুরু, তিনি যদি এমন ভাবেন তাহলে আমাদের কি হবে? বলল তুয়া। কিন্তু বাবা কেফার, এই টাটনগরীতে আমরা কি করব? সেটা তো কালই বলেছি মা। আশতি মুক্তা বিক্রি করবেন আর তুমি করবে গান। তবে মনে রেখো, সবসময় তুমি পর্দার আড়ালে থাকবে। যতদিন এই টাটনগরে আছো তোমার রূপ কারো দেখা চলবে না। এখানকার যে শাসক তার তো নয়ই। এখন আরো 2টো মুক্ত দাও, তোমাদের বাদবাকি দরকারি জিনিসগুলো কিনে দিয়ে যাই। তারপর অনেকদিন হয়তো আর আমার দেখা পাবে না। বিপদ যদি আসে, যে কোনো একটা জানালার সামনে গিয়ে তোমার বিনার তারে টোকা দিও 3 বার, কেফার বলে ডেকো। সেই ডাক শুনে কেউ না কেউ তোমার খবর আমার কাছে পৌঁছে দেবে। তখন আমি চলে আসব সাহায্য করতে। ধন্যবাদ বাবা, মনে থাকবে। কিন্তু আপনার মতো এমন। কথা শেষ না করে থেমে গেল তুয়া। এমন বুড়ো দিনহীন মানুষ কিভাবে সাহায্য করবে? তাই তো মা নেফারত্তি, শুধু বাইরেরটা দেখে বিচার করো না। উৎকৃষ্ট সুরা অনেক সময় সাধারণ মাটির পাত্রে থাকে। চকমকি পাথরে লুকানো স্ফুলিঙ্গ একটা শহর ধ্বংস করে দিতে পারে। একইভাবে নিজের ছায়া গিলে ফেলতে পারে যে ভবঘুরে, সে অন্য ভবঘুরকে সাহায্য করতে পারে। বলল তুয়া। বুঝতে পেরেছি বাবা, বয়স কম হলেও এরই মধ্যে এত বিচিত্র আর অলৌকিক অভিজ্ঞতা আমার হয়েছে। সেই ফিনিশীয় জলদস্যুদের হাতে বন্দী হওয়ার মতো, বললেন কেফার। আসি তাহলে মা নেফারতি, তোমাদের জিনিসগুলো কিনে দিয়ে আপাতত কিছুদিনের জন্য মরুভূমিতে হারিয়ে যাব। আমি যা বলেছি মনে রেখো। পাহাড়ে বৃষ্টি না ঝরা পর্যন্ত এ শহর ছেড়ে যেও না। বিদায় আসতি, আবার আমাদের দেখা হবে। তখন দ্বিতীয় সত্তা নিয়েও আরও আলাপ করা যাবে। ততদিন মিশরের মহাদেবতা, কি যেন তার নাম, আমেন, তাই না, তিনি তোমাদের সাহায্য করুন। চলে গেলেন কেফার।
সদর দরজা বন্ধ হওয়ার শব্দ পাওয়ার পর তুয়া বলল, অদ্ভুত মানুষ। মানুষ বললেন আস্তি, তোমাকে তো বলেছি উনি মানুষ নন। মানুষ কি কখনো পোশাকের মতো নিজের ছায়াকে ভাঁজ খুলে মেলে দিতে পারে? উনি হয় দেবতা, নয়তো প্রেতাত্মা, ভিক্ষুকের বেশ ধরে আছেন। প্রেত হন আর মানুষই হন, বিপদের সময় আমাদের সাহায্য করেছেন, এটাই বড় কথা দেয় মা। ঘণ্টাখানিক পর ওরা দেখলেন একের পর এক কুলি আসছে বাক্সপত্র নিয়ে। খোলার পর সেগুলো থেকে বেরোলো সোনালি রূপালো জরির কাজ করা রেশমি কাপড়, দামি চামড়ার কারুকাজ করা জিনিসপত্র। অমন কারুকাজ দেখা যায় কেবল আরব দেশে। কালো পাথরের বয়ম ভর্তি মলম, সিরিয়ার তৈরি পিতলের আর সাইপ্রাসের তৈরি তামার বাসনকোসন এবং প্রয়োজনীয় অন্যান্য সব জিনিস, সবই খুব দামি। সামনের বড় ঘরটায় আলমারি আর গাড়িচার উপর যেখানে যেটা মানায় সাজিয়ে দিয়ে বিদায় নিল কুলিরা। যাওয়ার সময় কোনো পারিশ্রমিক চাইল না। তারপর দারুণ এক সাদা ঘোড়ায় চেপে এলো এক লোক। ঘোড়া থেকে নেমে কাঠের জাফরির আড়ালে থাকা তুয়া আর আস্তিকে মাথা নুইয়ে সম্মান জানালো। টেবিলের উপর কিছু একটা লেখা রেখে চলে গেল ঘোড়ায় চেপে। আড়াল থেকে বেরিয়ে এসে লেখাটা তুলে নিলেন আস্তি। মিশরীয় হরফে একই ভাষায় লেখা একটা দলিল। এই বাড়ি আর বাগান আর যেসব জামি জিনিস কুলিরা পৌঁছে দিয়ে গেছে সবকিছুর উপর তুয়া আর আস্তিকে যৌথ অধিকার দেওয়া হয়েছে দলিলে। নিচে লেখা, আমি যাযাবর কেফার 3টা মুক্ত এবং ভরপেট মাংস ও খেজুরা বাহারের বিনিময়ে উপরোক্ত বাড়ি, জমি এবং জিনিসপত্র হস্তান্তর করিলাম। এর নিচে গালার উপর কেফারে সিলমোহর। চমৎকার করে খোদাই করা একটা গুবরে পোকা সামনের দুপা দিয়ে সূর্যের প্রতীক ধরে আছে। শতচ্ছিন্ন ভবগুরুর তুলনায় সিলমোহরটা একটু বেশি জমকালো, বলল তুয়া। আস্তি জবাবে বলল, এই শহরে ছোট মুক্তারই এত দাম, বড়গুলোর দাম না জানি কেমন। ঠিক আছে, ব্যবসা শুরু করে দেয়া যাক, অনেকদিন থাকতে হবে এখানে। মুক্তার এসব দামি জিনিসপত্র খেয়ে তো আর থাকা যায় না। টাটনগরীতে ব্যবসা জমিয়ে বসেছে মিশরের রানী। আমেনের নক্ষত্র নেতে তুয়া আর তার দাইমা, জাদুর রানী আস্তি। সকালে 1 ঘন্টা আর বিকেলে 1 ঘন্টা আস্তি ঘুমটার মুখ ঢেকে বাড়ির সামনে মুক্তা বিক্রি করতে বসেন। সঙ্গে থাকে এক পরিচারিকা। মুক্তার বিনিময়ে নেন সোনার গোড়া অথবা যে কোনো মূল্যবান বস্তু, যার বিনিময়ে অন্য জিনিস কেনা যায়। 1 ঘন্টা মুক্ত বিক্রির পর কাঠের জাফরি আর রেশমি পর্দার পিছনে বসে বিনার সহযোগে গান ধরে তুয়া। সকালে কি বিকেলে গান শুরু হতেই বাড়ির সামনে লোক জড়ো হতে শুরু করে। একসময় চওড়া রাস্তায় পুরোটা ভরে গিয়ে বন্ধ হয়ে যায় চলাচল। এইভাবে চলে গেল সপ্তাহের পর সপ্তাহ। শুধু ছোট মুক্তা বিক্রি করেই ওরা ধনী হয়ে উঠতে লাগলো। বড়গুলোর কথা তখনও প্রকাশ পায়নি। অল্প দিনেই ওদের কাছে এত সোনার গোড়া আর অন্যান্য মূল্যবান সামগ্রী জমা হলো যে ওরা বুঝে উঠতে পারে না যে সেসব দিয়ে ওরা কি করবে। টাটনগরীকে ওদের ভালোই মনে হচ্ছে, কোনো অশান্তি নেই। ওদের সম্পদ লুটে নেওয়ার চেষ্টাও কেউ করেনি। এর একটা কারণ হতে পারে, শুরু থেকে একটা জনশ্রুতি চালু হয়েছে যে এই বিদেশিনীরা কোনো এক দেবতার তত্ত্বাবধানে আছেন। কি করে কেন এই কথা চালু হয়েছে তা কেউ বলতে পারে না। তবে এই কারণে বিদেশ বিভুঁয়ে 2 অরক্ষিত নারী নিরাপদে আছে। ওরা যখন টাটে আসে সে সময় সেখানকার রাজা, তার নাম জেনিস, সাগর তীরে অন্য এক দেশের রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল। কয়েক সপ্তাহ পর যুদ্ধ জয় করে ফিরে এলো রাজা জেনিস। বিজয় উৎসবের জন্য তৈরি হতে লাগলো টাট। এর মধ্যে রাজার কানে পৌঁছালো 2 বিদেশিনী মুক্তা ব্যবসায়ীর কথা। বিজয় উৎসবকে আরও অর্থপূর্ণ করার জন্য রাজা নিজেই মুক্তা সংগ্রহে বেরোলেন। ছদ্মবেশে বিদেশিনীদের বাড়ির সামনে পৌঁছে দেখলেন আসতেই সেদিন সকালের বেচাকিনা শেষ। গান শুরু করেছে তুয়া। তার অপূর্ব কণ্ঠের গান শুনে বিমোহিত হয়ে গেল রাজা। মুক্তার কথা ভুলে গেল, গান শুনতে লাগলো। গান শেষে ঘুমটার মুখ ঢাকা আসতে উঠে দাঁড়িয়ে শ্রোতাদের বিদায় অভিবাদন জানালো। ভৃত্যদের বললেন দোকানে ঝাঁপ ফেলে বাক্সপত্র গোছাতে। কিন্তু আমি তো মুক্ত কিনতে এসেছি, বলল রাজা। বিকেলে আসতে হবে, বললেন আসতে। আপনি যদি এখানকার রাজাও হন, নির্ধারিত সময়ের বাইরে আমি বিক্রি করব না।
তুমি বড় লম্বা কথা বলো মহিলা, ঝাঁজের সাথে বলল জেনিস। লম্বা হোক আর খাটুই হোক, আমার যা বলবার বলেছি, জবাব দিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেলেন আসতি। বিকেলে আবার আসতে হলো রাজাকে, যতটা না মুক্ত কিনতে তার চেয়ে বেশি সেই মিষ্টি কণ্ঠের গান শোনার জন্য। গানের সময় তখনও হয়নি, তাই মুক্ত দেখতে চাইল জেনিস। দেখালেন আসতি, কিন্তু বেশি ছোট, এই কথা বলে সে সেগুলো সরিয়ে রাখল রাজা। আরেকটু বড় কয়েকটা মুক্ত বের করলেন আসতি, ওগুলো পছন্দ হলো না রাজার। তখন সবচেয়ে বড় মুক্তগুলোর কথা থেকে দুটো বের করলেন আসতি। এবারে নিখুঁত আকার, বড় আঙ্গুলের নখের সমান বড়। মুক্তা দুটো দেখি চকচক করে উঠল জেনিসের চোখ। এত বড় মুক্তা আগে কখনো দেখেনি সে। দাম জিজ্ঞেস করল। আসতি তাচ্ছিলের সাথে বলল, সে যা দিতে চাইবে বা পারবে তার চাইতে অনেক বেশি, কারণ এত বড় আর সুন্দর মুক্তা সারা পৃথিবীতে খুব বেশি নেই। তারপর ওই দুটো মুক্তার জন্য যে পরিমাণ সোনার কথা আসতি বললেন, শুনেই পিছিয়ে গেল জেনিস। নতুন রাজ্য জয় করে যে সম্পদ সে দখল করে এনেছে তার 1/4 দাবি করেছে আসতি। আপনি ঠাট্টা করছেন, বলল ড্যানিস। কম কথা বলুন। ঠাট্টা করছি না জনাব, কম হবে না। মুক্তা দুটো আগের জায়গায় ঢুকে রাখলেন আসতি। ভয়ানক ক্রোধে জেনিস হুঙ্কার দিয়ে উঠল, জানো, আমি টাটের রাজা, ইচ্ছে করলে দাম না দিয়ে এগুলো নিয়ে নিতে পারি। তাই নাকি? আমি ধারণাই করতে পারিনি আপনি রাজা। যাই হোক, যদি জোর করে নিয়ে নেন তাহলে আপনি হবেন চোরদেরও রাজা। আশপাশে যারা দাঁড়িয়েছিলেন তারা হেসে উঠল এই কথা শুনে। রাজা আর কথা না বাড়িয়ে সত্যিই ঠাট্টা করছিল এমন ভাব করে যোগ দিলেন তাদের হাসির সঙ্গে। এরপর আবার শুরু হলো দরাদরি। তার শেষ হওয়ার আগে নির্দিষ্ট সময়ে পর্দার আড়ালে গান শুরু করল তুয়া। হয়েছে, বলল রাজা, কাল দাম পাবে। এখন আমি শুনবো গান। কোনো দামই যা কেনা যায় না। মহাবিষ্টের মতো শুনতে লাগলো রাজা। পা পা করে এগিয়ে যাচ্ছে যে পর্দার আড়াল থেকে, গান ভেসে আসছে সেদিকে। আসতে তার জিনিসপত্র গোছানোয় ব্যস্ত থাকায় এটা খেয়াল করেনি। পা পা করে জেনিস কাঠের জাফরির একেবারে কাছে গিয়ে দাঁড়ালো। জাফরির ওপাশে একটা রেশমি পর্দা, তার ওপাশেই গান করছে তুয়া। তন্ময় হয়ে গান শুনতে শুনতে অন্যমনস্কভাবে নাকি ইচ্ছে করেই বলা সম্ভব নয়, জাফরিতে হেলান দিল রাজা। অমনি হালকা কাঠের আলতো করে দাঁড় করিয়ে রাখা জাফরি পড়ে গেল হুড়মুড় করে। ভিড় করে থাকা মানুষজন দেখতে পেল অনিন্দ সুন্দরী তুয়াকে। হাতির দাঁত আর সোনায় তৈরি বিনার হাত চলছে, মুখে ঘুমটা নেই। মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে আসা উজ্জ্বল সূর্যকিরণে চোখ ধাঁধিয়ে গেল যেন সবার। কিছুক্ষণ কারো মুখে কোনো কথা জোগালো না। তারপর একজন বলে উঠল, এ নিশ্চয় রানী কোনো দেশের। না না না, দেবী, বলল আরেকজন। ততক্ষণে ভেতরের ঘরে চলে গেল তুয়া, কিন্তু তার আগেই মুখ হাঁ হয়ে গেছে জেনিসের। কোনো মতে উঠে দাঁড়িয়ে আসতিকে জিজ্ঞেস করল, কেউ? তোমার দাসী? না, আমার মেয়ে। ওকে এভাবে সবার সামনে প্রকাশ করে খুবই খারাপ কাজ করেছেন আপনি। তাহলে ক্ষতিপূরণ করাটাও আমার দায়িত্ব, ধীর কণ্ঠে বলল রাজা। তোমার এই মেয়েকে আমি আমার রানী করতে চাই, বুঝেছ? মুক্তাকার বাড়ি আমার রানী। এজন্য উপহার হিসেবে তুমি যা পাবে, ওই 2 মুক্তার জন্য যা দেব বলেছি, আরও সেই পরিমাণ সোনা। অন্য অনেক রাজাও একই ইচ্ছা প্রকাশ করে আরও বেশি দিতে চেয়েছেন, কিন্তু ও তাদের কারোর জন্য তেমন নয়, তেমনি আপনার জন্য নয়। রাজার চোখে চোখে তাকিয়ে সরাসরি বললেন আসতি। চর মারার ভঙ্গিতে হাত তুলেও কি মনে করে রাজা নামিয়ে নিলেন হাতটা। অজ্ঞাত কুলশীল এক মেয়ের জন্যে এত ভালো একটা প্রস্তাবের জবাব তুমি এমন খারাপভাবে দিলে। আমিও পাল্টা জবাব দিতে পারতাম, কিন্তু সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। এ নিয়ে কাল আবার তোমার সঙ্গে কথা হবে। কথা বলে লাভ নেই, শুরু করলেন আসতি, কিন্তু ততক্ষণে চলে গেছে রাজা। তক্ষণই তুয়ার খোঁজ করতে গিয়ে তাকে বাগানে পেলেন আসতি। সব কথা বললেন তাকে। মরুভূমির ক্যাফারকে ডাকার সময় হয়েছে, বলল তুয়া। মনে হচ্ছে আমরা ফাঁদে পড়েছি। এই জেনিসের রানী হওয়া তো প্রশ্নই আসে না।
সেক্ষেত্রে আমারও মনে হয় আজ রাতে মরুভূমিতে পালিয়ে যাওয়া ভালো। সেখানে আমরা খুঁজে নেব ক্যাফারকে, কারণ রানী অন্য যারা তোমাকে দেখেছে তাদের কে কি করে তা তো ঠিক নেই। কেশ যুবরাজের ভাগ্যে কি ঘটেছে তা আমরা দেখেছি, আবির কপালে কি ঘটেছে তা অনুমান করতে পারছি। আমাকে বিয়ে করার চেষ্টা করলে এই জেনিসের ভাগ্যেও তার চেয়ে ভালো কিছু ঘটবে বলে মনে হয় না। তবুও চলো। মাথা ঝাঁকালেন আরশি। তারপর কি মনে হতে ঘরের ভেতর গিয়ে চাকর বাকরদের কিছু প্রশ্ন করলেন। একটু পরে ফিরে এসে গিয়ে বললেন, লাভ নেই মা, এর মধ্যেই সৈন্যরা বাড়ি ঘিরে ফেলেছে। এক কাজের মেয়ে একটু আগে বাইরে যাওয়ার চেষ্টা করছিল, সৈন্যরা তাকে যেতে দেয়নি, বলেছে রাজার আদেশ, কেউ এ বাড়ির বাইরে যেতে পারবে না। তাহলে কি ক্যাফার যেমন বলে গেছেন বিনার তারে টোকা দিয়ে তার নাম ধরে ডাকব? জিজ্ঞেস করল তুয়া। এখনই না, এমনিতে বিপদ কেটে যেতে পারে, বা রাতে সুপরামর্শ আসতে পারে। সেক্ষেত্রে খামোখা ডাকার কারণে ক্যাফার রেগে যেতে পারে। তার চেয়ে চলো খেয়ে নেই। খাওয়ার ঘরে গিয়ে বসল ওরা। হঠাৎ একটা আওয়াজ শুনে মুখ তুলতে দেখল দুই খোঁজা রক্ষীর নেতৃত্বে বেশ কয়েকজন মহিলা দুদ্দার করে ঘরে ঢুকছে। লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে পোশাকের ভেতর থেকে ছোরা বের করল তোয়া। দুই খোঁজার মধ্যে বয়স্কজন আজানো কুর্নিশ করে বলল, আমি নিরস্ত্র, ইচ্ছে হলে মেরে ফেলতে পারেন, কিন্তু তাতে লাভ হবে না। বাইরে আরও অনেকে আছে। শুনুন, আপনার বা আপনার সঙ্গিনীর ক্ষতি করতে আমরা আসিনি, এসেছি রাজার ইচ্ছের কথা জানাতে। রাজা চান না আপনার মতো রাজকীয় চেহারার রমণী বাজারের ভেতর সাধারণ এক বাড়িতে থাকেন। রাজপ্রাসাদে আপনাদের উপযুক্ত স্থান, তাই তিনি মালপত্র সহ আপনাদের নিয়ে যেতে বলেছেন তার প্রাসাদে। সেখানে তিনি আপনাদের সঙ্গে কথা বলবেন। আসতে বললেন, ছোরা খাপে ভরে রাখো মা, চাকর বাকরদের সাথে কথা বললা মানে সময় নষ্ট করা। চলো যাই, এছাড়া আর উপায় আছে বলে মনে হচ্ছে না। বাইরে বেরোনোর পোশাক পরে আবেগ কণ্ঠনে মুখ ঢেকে গোজারক্ষীদের আনা জোড়া পালকিতে উঠে বসল ওরা। আস্থির কাছে রইল ওদের সব মুক্ত আর শোনা। তুয়ার কাছে বিনাটা। রাতের নির্জন নীরব রাজপথ ধরে পালকি পৌঁছালো রাজপ্রাসাদে। বহু ধাপ সিঁড়ি আর অলিপথ পেরিয়ে অবশেষে এলো বিরাট এক সুন্দর কামরায়। রূপর প্রদীপে সুগন্ধি তেলের আলো জ্বলছে সেই ঘরে। ওরা খেয়াল করল এই কামরা আর আশেপাশে আরও কয়েকটা কামরায় রাজপ্রাসাদের পরিচারিকারা ওদের সব জিনিসপত্র গুছিয়ে রাখছে। গোছগাছ শেষে টেবিলে খাবার এবং মদ সাজিয়ে দিয়ে চলে গেল পরিচারিকারা। একা ঘরে তুয়া আর আশতি একে অন্যের দিকে তাকালো। এবার কি ডাকবো ক্যাফারকে? জিজ্ঞেস করল তুয়া। ওই দেখো, ক্যাফার যেমন বলেছিলেন তেমন একটা জানালা। আমার মনে হয় এখনো সময় হয়নি রানী, আগে দেখে নেই পানি কদ্দুর গড়ায়, তারপর দরকার হলে সাহায্য চাইব। আশতির কথা শেষ হতে না হতেই ঘরে ঢুকল রাজা জেনিস। ঘরের মাঝখানে মর্মর পাথরের বড় একটা জলাধার বা চৌবাচ্চা, সম্ভবত সাবেক দিনের রানীদের স্নানের জন্য তৈরি করানো হয়েছিল। তুয়া আর আশতি ওই জলাধারের একদিকে দাঁড়িয়ে, অন্যদিক দিয়ে ঢুকছে রাজা, অর্থাৎ তাদের মাঝখান দিয়ে রয়েছে পানি। তুয়াকে পরপর 3 বার মাথা নুইয়ে অভিবাদন জানিয়ে রাজা বলল, আমার ভৃত্যদের কাছে শুনলাম আপনার নাম নেফারতি, মিশরের রানী। আসল নাম যখন জানা নেই, এ নামেই চলবে। আমি এসেছি ক্ষমা চাইতে। ওই রাতে আপনাদের এই টানা হ্যাচড়া করার নিশ্চয়ই ভাবছেন আপনাদের উপর ঘোর অন্যায় করা হয়েছে। তবে এও বলি, এটা আমার অজুহাত মাত্র। আমি কিছুতেই আপনাকে আরেকবার না দেখে থাকতে পারছিলাম না। আপনার মুখ একবার দেখার পর আর স্থির থাকতে পারছি না। প্রেমের দেবী, যাকে মিশরে আপনাকে বলে হাতর, তিনি আমাকে তার কৃতদাস বানিয়ে ফেলেছেন। রাজ্য, ক্ষমতার, সম্পদ বা অন্য নারী কোনো কিছুই আর আমাকে আকর্ষণ করে না। আমার সমস্ত চিন্তা জুড়ে আছেন আপনি, শুধু আপনি। আমার সিংহাসনের অর্ধেক আপনাকে ছেড়ে দেব। আপনি হবেন আমার একমাত্র রানী। এখন বলুন। রাজা জেনিস, বলল তুয়া, বুঝতে পারছি না কি ভূত চেপেছে আপনার ঘাড়ে যে মুক্ত বিক্রির মেয়ে, সাধারণ এক মেয়েকে, এক গায়িকাকে রানী করতে চাইছেন। আমরা যাযাবরের মতো ঘুরতে ঘুরতে আপনার নগরে এসেছি, আবার চলে যাব।
পৃথিবীর সেরা কোনো রমণীর জন্য সংরক্ষিত রাখুন ওই উচ্চাসন। শুনেছি আবি নামের একজন এখন ফারাও হিসেবে মিশর শাসন করছেন। তার অনেক মেয়ে, তাদের কাউকে বিয়ে করার প্রস্তাব পাঠিয়ে দেখুন। আছে সিরিয়া, বিবলস, ক্যাশ বা মরুভূমির মতো পান্ট রাজ্য। ওসব দেশের কোনো রাজকন্যার জন্য তো প্রস্তাব পাঠাতে পারেন, অথবা আগে এই গায়িকাকে ছেড়ে দিন না। হতভাগী গায়িকা, যার মায়ের আছে এত মুক্তা, যার দাম একটা রাজ্যের সারা বছরের রাজস্ব আয়ের চেয়ে বেশি। আস্তির দিকে ফিরে একটু হেসে মাথা নোয়ালো জেনিস। সাধারণ এক গায়িকা, যার হাতির দাঁতের বীণার উপর আঁকা রয়েছে মিশরের রাজকীয় প্রতীক। এই গায়িকা, যার মতো রূপসী কেবল প্রাচীনকালের রাজকন্যাদের মধ্যেই খুঁজে পাওয়া সম্ভব, যার কণ্ঠ মাধুর্যে মানুষ তো মানুষ, বনের প্রাণীদেরও হৃদয় তছনছ হয়ে যায়। আপনি যে আমাকে সতর্ক করেছেন, এর জন্য ধন্যবাদ গায়িকা নেফারতি। কিন্তু তবুও আমি চেষ্টা করতে চাই। বিকেলে যখনই আপনার গলার নিচে মিশরের উপাস্য পবিত্র চিহ্ন দেখেছি, তখনই বুঝেছি এই গায়িকার রক্ত ধমনীতে নিয়ে আমার সন্তানরা কোনোদিনই অনুশোচনায় ভুগবে না। শুনে সম্মানিত বোধ করছি, শীতল কণ্ঠে বলল তুয়া। আমার দেশের একজনকে আমি ভালোবাসি, তাকে ছাড়া আর কাউকে আমি বিয়ে করব না। আপনার প্রেমিক আছে? তাহলে তার নামটা গোপন রাখুন, নইলে তাকে খুঁজে বের করে টুকরো টুকরো করে ফেলবো আমি। মাথা নাড়ছেন, ভাবছেন সেই লোক বড় বীর। জেনে রাখুন, আপনার ভালোবাসা পাবার অপরাধে তাকে আমি পরাজিত করে ছিঁড়ে টুকরো টুকরো করে করব। শুনুন, এখন আপনাকে আমি রানী করব। রানী হতে না চাইলেও আমার হাতের মুঠোতেই থাকতে হবে আপনাকে। আমি সময় দেব আপনাকে, আজ রাত থেকে 3 দিন। তারপরেও যদি রাজি না হন, রানী নয়, আমার বাদী হতে হবে আপনাকে। প্রচণ্ড রাগে অবগুণ্ঠন সরিয়ে ফেলল জেনিসের চোখে চোখে তাকালো তুয়া। আপনি ভেবেছেন আমি বড় কেউ? বলল সে। ঠিকই ভেবেছেন আপনি। মর্যাদায় আমি যাই হই না কেন, দেবতারা সবসময় থাকেন আমার সাথে। তাদের শক্তিতে আমি অপরিমেয় শক্তিশালী। আমাকে ছেড়ে দিন, নইলে আমি গলা ছাড়লে দেবতাদের রোষে আপনার মতো ক্ষুদ্র রাজা ধ্বংস হয়ে যাবেন। এরই মধ্যে আপনি দেবী হাতুড়ের রোষের মধ্যে ফেলে দিয়েছেন আমাকে। বাকি দেবদেবীদের আমি ভয় করি না, তাদের যা খুশি তারা করতে পারেন। আমার কথা একটাই, ওই আজ থেকে 3 দিন পর রানী হিসাবে হন আর দাসী হিসাবে হন, আপনি হবেন আমার। আমার এই প্রতিজ্ঞার সাক্ষী রইলেন এই মহিলা, যাকে আপনি মা বলেন। শেষ পর্যন্ত সাক্ষী রইবেন তিনি। হ্যাঁ রাজা, শেষের সাক্ষী আমি থাকব বললেন আস্তি। কিন্তু শেষটা যে কেমন হবে তা এখনও জানি না। আপনি চাইলে জানার চেষ্টা করতে পারি। দেশে থাকতে মাঝে মধ্যে একটা বিশেষ ক্ষমতা আসতো আমার কাছে, বলতে পারেন গুপ্ত ক্ষমতা বা জাদু শক্তি। কখন কি করে যে এই ক্ষমতা আমার ভেতরে এলো বলতে পারবো না। সবসময় যে থাকে তাও নয়। কখনো মনে হয় এই ক্ষমতা আমার দাস, কখনো আবার চেষ্টা করেও কিছু করতে পারি না। তবুও আপনার খাতিরে চেষ্টা করতে পারি। জানতে চান এই মেয়েকে জোর করে রানী করার চেষ্টা করলে শেষটা কেমন হবে? হ্যাঁ, যদি কোনো কৌশল জানা থাকে তো দেখান না, বলল জেনিস। তাই হোক রাজা, তবে একটা কথা, আমাকে কথা দিতে হবে, শেষটা আপনার মন মতো না হলে আমাকে দোষ দেবেন না। কাছে এসে এই পানির ভেতর তাকান। আমি আমার দেবতার উদ্দেশ্যে প্রার্থনা শুরু করি। তাকিয়ে থাকুন, আশা করি দেখতে পাবেন 3 দিন পর, যেদিন আপনি বিয়ে করবেন বলে ভাবছেন, সেদিন আসলে কি ঘটবে। মা, তুমি গান শুরু করো, সেই প্রাচীন পবিত্র গান যেটা আমি তোমাকে শিখিয়েছি। ঘরের ভেতর জলাধারাটার সামনে হাঁটু গেড়ে বসল আস্তি। মাথা নুইয়ে দুহাত বাড়িয়ে দিল পানির উপর। তুয়া তার বিনার তারে টোকা দিয়ে গান শুরু করল নিচু কণ্ঠে, অদ্ভুত এক উদাস করা সুরে। জেনিসের মনে হলো সেই কণ্ঠ আর সুর তার নরম রক্তের উপর বরফ হয়ে ঝরে পড়া শিরা উপশিরা পর্যন্ত জমিয়ে দিচ্ছে। কিছুক্ষণেই তুয়ার সুন্দর মুখটার দিকে তাকিয়ে রইল সে। তারপর কে যেন তার চোখ দুটোকে আস্তে আস্তে টেনে নামিয়ে স্থির করল জলধারার পানির উপর। পানির উপরটা ঝাপসা হয়ে উঠেছে কুয়াশার মতো। তারপর আস্তে আস্তে কেটে গেল কুয়াশা। পানিতে আয়নার প্রতিবিম্বের মতো ভেসে উঠল একটা দৃশ্য। জেনিস দেখল
তার নগ্ন গলাকাটা মৃতদেহ পড়ে আছে তারই প্রাসাদের বড় মিলনায়তনের মর্মের মেঝেতে। মিলনায়তনটা আগুনে পুড়ে কালো হয়ে গেছে। ধসে পড়া কয়েকটা স্তম্ভ উছিয়ে রাখা আঙ্গুলের মতো ইশারা করছে চাঁদের দিকে। তার একারই মৃতদেহ পড়ে আছে সেখানে, আর তার পাশে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে একটা কুকুর, তার নিজের পোষা কুকুরটা। তুয়ার গানের রেশ মিলিয়ে যেতে মিলিয়ে গেল ছবিও। জেনিস জলধারের প্রান্ত থেকে সরে এসে আগুন ঝরা চোখে তাকালো আশতির দিকে। জাদুকর ডাইনি, চিৎকার করল সে, আমার অতিথি এবং ভাবি রানীর মানা হলে এই জঘন্য কৌশলের জন্য আজ রাতেই তোমার জন্যে যন্ত্রণাদায়ক মৃত্যুর ব্যবস্থা করতাম। মনে হয় না আপনার নির্যাতনে আমি মরতাম, বললেন আশতি। আমি জানি আপনি কি দেখেছেন, হতে পারে তা আপনার বা আমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা, কিন্তু আপনার কাছে মিনতি করছি রাজা, আমাদের এখন ঘুমাতে দিন। আমরা ভয়ানক ক্লান্ত। ভবিষ্যতে কি ঘটবে তা আপাতত ভবিষ্যতের গর্ভেই লুকানো থাক। 3 দিন পরেই জানা যাবে কি আছে আপনার এবং আমাদের ভাগ্যে। একটা কথাও না বলে জেনিস চলে গেল ঘর ছেড়ে। পানিতে কি দেখা গিয়েছিল দামা? তুয়া জিজ্ঞেস করল। আমি কিছু দেখতে পাইনি। মৃত মানুষের এক ছায়া মা, বললেন আশতি। কোনো দেবতা ক্রুদ্ধ চোখে তাকিয়েছেন এই হতভাগ্য রাজার দিকে। তার অপরাধ তোমাকে কামনা করেছে, সুতরাং তাকে মরতে হবে। দেখছি তোমাকে যারা কামনা করে তাদের সবাইকে একই পরিণতি বরণ করতে হয়। ও আমেনের নক্ষত্র, মাঝে মাঝে আমার ভয় হয় তোমার দিকে চোখ তোলার কারণে আমার ছেলেরও না জানি একই পরিণতি হয়। আর তা যদি ঘটে তাহলে বোধহয় তোমাকে আমি একটু ঘৃণা করতে পারবো। সে রামেশের মৃত্যুর কারণ হতে পারে, এই চিন্তাতেই চোখে পানি এসে গেল তুয়ার। এমন অলক্ষণে কথা বলছে কেন মা? ধরা গলায় বলল সে। তুমি তো খুব ভালো করেই জানো ওর জন্যই আমি এত সব সহ্য করছি। সেই ওকে যদি নিয়ে নেওয়া হয় তাহলে আমিও ওর পেছন পেছনে চলে যাব উপরে। তাছাড়া তুমি তো ঠিক বলনি, কেশের যুবরাজকে কে মেরেছে? আমি না অন্য কেউ। অন্য কেউ? তবে তোমার জন্যে? আর সেই সুর আমার বাবা এবং তোমার স্বামীর হত্যাকারী আবির শাস্তির ব্যবস্থা কে করেছে? একটু আগে রাজা জেনিসকে চৌবাচ্চা মৃতদেহের ছবি বাঁকিয়ে দেখিয়েছে। আমি নাকি আশতি? কি বলবো? আশতি জাদুকরি ডাইনি নাকি আমিনের দূত? দায় মা, তুমি তো জানো আমি আর 10টা নারীর মতো নই। এটা হয়তো সত্য, আমার দেহে যে রক্ত বইছে তার একাংশ মানবীয় নয়। এটাও তো সত্য, জন্ম মুহূর্তে আমার যে বিধিলিপি লিখে দেওয়া হয়েছে তাই আমি পূরণ করে চলেছি। এসব যে ঘটবে তা তো তুমি জানো, তারপরে আমাকে দোষ দাও কেন? বলতে বলতে হু হু করে কেঁদে ফেলল তুয়া। কাঁদে না মা, কাঁদে না, আমি তোমাকে দোষ দেইনি। তুয়াকে বুকে টেনে নিয়ে বলল আশতি। আমেনের নক্ষত্র এবং কন্যা আমার রানীকে দোষ দেব? এত বড় সাহস কি আমার আছে? আমি জানি তোমার জীবন তোমার বিধিলিপি অনুযায়ী এগিয়ে চলেছে। এই বিধিলিপি তোমাকে পৌঁছে দেবে শেষ দরজার কাছে। রামেশের জন্য দুশ্চিন্তা থেকেই এত কঠিন কথা বলে ফেলেছি। ও আমার একমাত্র ছেলে, অথচ গুপ্তবিদ্যায় আমার এত জ্ঞান থাকা সত্ত্বেও ও এখন কেমন আছে তা আমি জানতে পারছি না। ওর আর আমার আত্মার মাঝখানে একটা কালো পর্দা যেন ঝুলে আছে। সে পর্দা ভেদ করে দৃষ্টি চলে না। তাই ভয় হয় তোমাকে ভালোবাসার অপরাধে কোনো ঈর্ষাকতার দেবতা আমার রামেশকেও সময় হওয়ার আগেই কবরের কাছে পৌঁছে দেন কি না। একথা ভাবলেই আমার বুকটা ভেঙে যেতে চায়। এবার সান্ত্বনা দেওয়ার পালা তুয়ার। আমি বুঝতে পারছি মা, বুঝতে পারছি, কিন্তু তুমি কি করে ভুলে গেছ দেবরাজ আমিনের প্রতিশ্রুতির কথা? আমার মা আহুরাকে তিনি কি বলেননি আমি এক রাজকীয় প্রেমিক খুঁজে পাব এবং আমাদের প্রেমের ফসল হিসেবে আসবে বহু রাজা এবং রাজপুত্র? এই প্রতিশ্রুতি সত্য হলে রামেশ অবশ্যই বেঁচে থাকবে। কি করে এত নিশ্চিত হচ্ছ মা? রাজকীয় পুরুষ তো কম নেই পৃথিবীতে, যেখানে ওকে আদৌ রাজকীয় বলা যায় কিনা সন্দেহ। না দাইমা। আশতির বুকে মুখ গুজে তুয়া বলল, আমার কাছে আর কোনো রাজকীয় পুরুষ নেই, সুতরাং রামেশ বেঁচে আছে, থাকবে। তা যদি না থেকে দেবরাজ মিথ্যে বলেছে
তুয়াকে চুমু খেলো আরশতি। এক মুহূর্ত ভেবে বলল, এবার কাজে লেগে যেতে হবে। বিনা নিয়ে জানালার কাছে যাও, ভিকিরি ক্যাফারকে ডাকো। জানালার কাছে গিয়ে দাঁড়ালো তুয়া। নিচে বিরাট উঠানটা চাঁদের নরম আলোয় আলোকিত। বিনার তারে ঝংকার তুলে 3 বার ডাকল সে, ক্যাফার, ক্যাফার, ক্যাফার। প্রতিটা ডাক প্রতিধ্বনি হয়ে ফিরে এলো ওদের কাছে। শেষ পর্যন্ত মনে হতে লাগলো ক্যাফার নামে ভরে উঠেছে আকাশ বাতাস। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যানি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মর্নিং স্টার এর 8ম পর্ব। আমি নিয়মিতভাবে আপনাদেরকে গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি।